আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে ১ নম্বর খতিয়ানভুক্ত জমি এবং ১-এর ১ খতিয়ানভুক্ত জমি কি এবং এর মধ্যে পার্থক্য কি, আর কেনই বা জমি খাস খতিয়ানের অন্তর্ভুক্ত হয়ে যায়, এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে, মন চায়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, ১ নম্বর খতিয়ানভুক্ত সম্পত্তি বা জমি কি? ১ নম্বর খতিয়ানভুক্ত সম্পত্তি হচ্ছে সরাসরি সরকারের সম্পত্তি। এটি সরকারের ব্যক্তিগত সম্পত্তি। যেই সম্পত্তি প্রত্যেকটি জেলা পর্যায়ে জেলা প্রশাসকের আন্ডারে থাকে এবং এর তদারকি জেলা প্রশাসক নিজেই করে থাকে। মাঠ পর্যায়ে এই সম্পত্তি ইউনিয়ন ভূমি অফিস তদারকি করে থাকে। এই সম্পত্তি সরাসরি সরকারের নামে এবং সরকার এই সম্পত্তির মালিক। তার মানে হচ্ছে ১ নম্বর খতিয়ানভুক্ত যে সকল সম্পত্তি, এই সম্পত্তি সম্পূর্ণটাই সরকারের। এখানে অন্য কোনো ব্যক্তির কোনো সত্ত্ব নেই। এটি হচ্ছে ১ নম্বর খতিয়ানভুক্ত সম্পত্তি। দ্বিতীয় নম্বরে হচ্ছে ১-এর ১ খতিয়ানভুক্ত সম্পত্তি। ১-এর ১ খতিয়ানভুক্ত সম্পত্তি যা সরাসরি সরকারের ব্যক্তিগত সম্পত্তি নয়। এই সম্পত্তি সাধারণ জনগণের সম্পত্তি। কোনো না কোনো ভাবে এই সম্পত্তি সরকারের নামে চলে যায়। কোনো সাধারণ জনগণের পতিত সম্পত্তি জরিপকারকদের ভুলের কারণে হতে পারে, দীর্ঘ বছর খাজনা না দেওয়ার কারণে জমি খাজনা পরিশোধ না করলে এই জমি খাস খতিয়ানে চলে যায়। তো এই যে ১-এর ১ খতিয়ানভুক্ত সম্পত্তি, এটি সরকার নিয়ন্ত্রণ করে থাকে, কিন্তু সম্পূর্ণভাবে এই সম্পত্তির মালিক সরকার না। যাদের সম্পত্তি ১-এর ১ খতিয়ানে চলে যায়, এই সকল ব্যক্তিরা আইনজীবীর মাধ্যমে, তারা বিজ্ঞ আদালতের মাধ্যমে সরকারের কাছ থেকে, অর্থাৎ ডিসি সাহেবকে বা তার সংশ্লিষ্ট বিভাগে যারা আছে তাদেরকে বিবাদী করে যদি মকদ্দমা করে, তাহলে এই সম্পত্তি তারা ফিরে পেতে পারে। ১ নম্বর খতিয়ানভুক্ত সম্পত্তি এবং ১-এর ১ খতিয়ানভুক্ত সম্পত্তি দুটি খাস খতিয়ান হিসেবেই আমরা কিন্তু জানি। তবে ১ নম্বর খতিয়ানভুক্ত সম্পত্তি সম্পূর্ণ সরকারের, আর ১-এর ১ খতিয়ানভুক্ত সম্পত্তি সম্পূর্ণ সরকারের না, সরকারের নিয়ন্ত্রণে চলে যায় সাধারণ জনগণের সম্পত্তি। এটাই হচ্ছে পার্থক্য। এখন কি কারণে এই ১-এর ১ খতিয়ানে সম্পত্তি চলে যায় সাধারণ জনগণের সম্পত্তি? এটি যাওয়ার বিভিন্ন কারণ হতে পারে। সে কারণটি হচ্ছে, আপনি আপনার সম্পত্তি ক্রয় করার পরে এই সম্পত্তি আপনি পতিত অবস্থায় ফেলে রেখেছেন। কৃষি জমি হলে এই সম্পত্তি আপনি চাষাবাদ করেন না, দীর্ঘ বছর পর্যন্ত ফেলে রাখা হয়েছে। এই পতিত সম্পত্তি খাস খতিয়ানভুক্ত হয়ে যেতে পারে। জরিপকারকরা যখন দেখবে যে এই সম্পত্তির কোনো মালিক পাওয়া যাচ্ছে না, পতিত অবস্থায় পড়ে আছে, চাষাবাদ করতেছে না, তাহলে এই সকল সম্পত্তি সরকারের ১-এর ১ খতিয়ানে চলে যেতে পারে। দ্বিতীয় নম্বরে হচ্ছে, কোনো সম্পত্তির মালিক যদি দীর্ঘ বছর পর্যন্ত সরকারের যে প্রাপ্তি, অর্থাৎ ভূমি উন্নয়ন কর বা খাজনা, এটি যদি পরিশোধ না করে, ৫ বছর ৭ বছর ফেলে রাখে, তাহলে এই সম্পত্তি থেকে যখন সরকার কোনো তার প্রাপ্তি আদায় করতে পারে না, মালিক খুঁজে পায় না, তখন এই সম্পত্তি ১-এর ১ খতিয়ানে নিয়ে যেতে পারে। তৃতীয় নম্বরে হচ্ছে, যদি কোনো সম্পত্তি সরাসরি জরিপকারকরা যখন জরিপ করে, এই জরিপকারকদের ভুলের কারণে এটি ভুলে সরকারের নামে হয়ে যায়, উদ্দেশ্য প্রণোদিতভাবে হতে পারে বা ভুল করেও কিন্তু হতে পারে। আবার পার্শ্ববর্তী কোনো প্রতিবেশী
তিনি যদি এই সম্পত্তি ছলচাতুরি করে, প্রতারণা করে, তঞ্চকতা করে জমির মালিকের অনুপস্থিতিতে তিনি সেই সম্পত্তি ভুল রেকর্ড করে সরকারের নামে দিয়ে দেয়, তাও কিন্তু সরকারের। এক কথায় হচ্ছে, জনগণের যে সম্পত্তি প্রকৃত মালিক যিনি, তিনি যদি এই সম্পত্তির কোনো খোঁজ খবর না রাখে, যুগ যুগ ফেলে রাখে, তাহলে এই সম্পত্তি সরকারের নামে চলে যেতে পারে। আর একটি বিষয় হচ্ছে যে এই সম্পত্তি যদি আপনি বের করতে চান অথবা নিজের নামে আনতে চান, তাহলে আপনার কি কাজ করতে হবে? আপনার করতে হবে যে আপনার যে মালিকানা সম্পত্তি সে পূর্বপুরুষের কাছ থেকে পান আর কুরাই সূত্রে পেয়ে থাকেন, এই সকল সম্পত্তির যে দলিলাদি, অর্থাৎ কুরাই সূত্রে দলিল অথবা বংশ পরম্পরায় খতিয়ান মূলে যদি আপনি মালিকানা পেয়ে থাকেন, তাহলে এই সম্পত্তির সকল কাগজপত্র কিন্তু আপনার উত্তোলন করতে হবে, সংগ্রহ করতে হবে আপনার মালিকানা প্রমাণ করার জন্য যে আপনি এই সম্পত্তির মালিক। সে আপনি বংশ পরম্পরায় হতে পারেন, আপনি কুরাই সূত্রেও হতে পারেন। এই সকল কাগজপত্র আপনার উত্তোলন করতে হবে, সকল প্রকারের খতিয়ান এবং দলিল বায়া দলিল। তারপরে হচ্ছে আপনার সর্বশেষ যেই খাজনাটি আপনি দিয়েছেন। এমন আছে যে আপনার এখন 2025 সাল চলে, আপনি দেখা গেছে যে 2000 সালে আপনি সর্বশেষ খাজনা দিয়েছেন বা 2010 সালে সর্বশেষ খাজনা দিয়েছেন। এই যে খাজনাটি দিয়েছেন, এই সর্বশেষ খাজনা রসিদ যদি থাকে, সেটি আপনার কিন্তু লাগবে। যদি সেই সময়কার নামজারি আপনার করা হয়ে থাকে, তাহলে সেই নামজারির কাগজটিও কিন্তু আপনার লাগবে। তাহলে এই সকল কাগজপত্র এবং আপনার ন্যাশনাল আইডি কার্ডের যে ফটোকপি, এইটি দিয়ে আপনার জেলায় যে সিভিল একজন লয়ার নেবেন, জজ কোর্টের দেওয়ানি আদালতের, সেই সিভিল লয়ারের সাথে কথা বলে আপনি আপনার সকল কাগজপত্র যখন আপনি তার কাছে দিবেন, তখন তিনি কাকে বিবাদী করতে হবে, জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, এসি ল্যান্ড, ভূমি আপনার ইউনিয়ন ভূমি কর্মকর্তা, সার্ভেয়ার, যাদের যাদের বিবাদী করা দরকার, তারা কিন্তু সেই অ্যাডভোকেট সাহেব তাদেরকে বিবাদী করে তারপরে এই মামলাটি দিবে। এই মামলার সকল কাগজপত্র বিজ্ঞ আদালত পর্যালোচনা করে, প্রয়োজনে তদন্ত করে, দেখে শুনে বুঝে আপনার পক্ষে রায় দিয়ে দিলে এই সম্পত্তির জাজমেন্ট নিয়ে আপনি পুনরায় আপনি এসি ল্যান্ডের কাছ থেকে নামজারি করে নেবেন। নামজারি করে আপনি নিজের নামে রেকর্ড সংশোধন করে আপনি পূর্বে আবার নতুন করে মালিকানা পেতে পারেন। আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।